বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানে আজকে আমরা প্রথম পত্রে পদার্থের গাঠনিক ধর্ম এই অংশে এলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা এই বিষয় থেকে আলোচনা ইনশাল্লাহ শুরু করব। আলোচনার শুরুতেই আমরা ফার্স্ট জানার চেষ্টা করি যে স্থিতিস্থাপকতা কি। আমাদের যদিও এখানে সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করা হবে, তারপরও বেসিক কিছু বিষয়ে ধারণা না হলে আমরা হয়তো এই বিষয়গুলোর উপর খুব ভালো ধারণা নিতে পারবো না। এই কারণের জন্য এখানে যে শব্দগুলো আমাদের সামনে আসবে সেই শব্দগুলোর অন্তত বেসিক ধারণাগুলো আমরা ইনশাল্লাহ পূর্ণাঙ্গ রূপে নেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অপশনে আসি যে আমাদের এই স্থিতিস্থাপকতা বা এলাস্টিসিটি কি। নর্মালি কোনো বস্তুকে তোমরা যদি মানে বিকৃত করো, মানে সেটাকে ভাঁজ দাও বা কিছু করো, সেটা আগের অবস্থানে ফিরে ফিরে যায়। তুমি তোমার কাছে যে বইটা আছে ওই বইটাকে যদি হালকা করে একটু ভাঁজ দাও, কিছুক্ষণ পর দেখবে ওটা আগের অবস্থানে ফিরে গেছে। এই যে বস্তু আগের অবস্থানে ফিরে যাওয়ার যে বিষয়টি, এই বিষয়টির সাথে জড়িত আছে আমাদের এই স্থিতিস্থাপকতার বিষয়টি। পদার্থ যে ধর্মের কারণে আগের অবস্থানে ফিরে যায় সেই ধর্মের নামই হলো স্থিতিস্থাপকতা। আবারও বলতেছি, কোনো বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি এবং বিকৃত করি, বিকৃত বস্তু ওই বলটা প্রত্যাহার করা হলে, ওই বলটাকে সরিয়ে নেওয়া হলে এটা আবার ওই আগের অবস্থানে ফিরে আসে। আমি একটা স্প্রিংকে টেনে ধরলাম, টেনে ধরার সাথে সাথে স্প্রিংটা বিকৃত হয়ে গেল। বিকৃত হলো মানে কি, এই যে স্প্রিং এখানে আছে, ধরো এটা স্প্রিং, এটা টানলে এটা লম্বা হবে। এই যে টানলে যেটা লম্বা হয়েছে, অর্থাৎ এই স্প্রিংটা টানলে এরকম করে লম্বা হয়ে গেছে। তো এই যে লম্বা হয়ে যাওয়া মানে এটা বিকৃত হওয়া। এরপর যদি আমি ওই টানটা ছেড়ে দেই, তাহলে স্প্রিংটা আবার আগের অবস্থানে ফিরে আসবে। সবাই আনমিউট করে কথা বলে, এইটুকু বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই যে আগের অবস্থানে ফিরে আসলো, এই ধর্মের নাম হলো স্থিতিস্থাপকতা বা এলাস্টিসিটি। এলাস্টিসিটি যে নামটা আছে এর সাথে আমাদের একটা পরিচিত বস্তুর নাম আছে এলাস্টিক। তোমরা মনে হয় এলাস্টিক দেখোনি এমন কেউ এখানে নাই, সবাই এলাস্টিক দেখেছো। এই এলাস্টিকতে টানলে লম্বা হয়, ছেড়ে দিলে কি হয়? ছেড়ে দিলে কি এলাস্টিক কি প্লাস্টিক হয়ে যায় না? মনে এটা আগের অবস্থায় চলে আসে না? কথা বলো, আসে জি। কি না? তাহলে এই আচ্ছা। যে বস্তু আগের অবস্থানে ফিরে যাওয়ার ধর্মর নামই হলো স্থিতিস্থাপকতা। পৃথিবীর সকল বস্তুর মধ্যেই এই ধর্মটা আছে, তবে সবার মধ্যে ধর্ম স্বাভাবিকভাবে একই রকম থাকে না। কারো মধ্যে এটি বেশি আছে, কারো মধ্যে এটি কম আছে। আশা করি স্থিতিস্থাপকতা বিষয়টি সবাই বুঝতে পারছো, ঠিক কি? আনমিউট। জি স্যার। কারো বুঝতে কষ্ট হলে বা কেউ বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করতে পারো। এরকম কেউ আছে? আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই বুঝতে পারছো। এখানে আমি এখন এই সৃজনশীলের কিছু শব্দে আসি, যেমন আছে ধাতব বন্ধন। এটা কেমিস্ট্রির অপশন। যারা কেমিস্ট্রিতে পড়াশুনো করেছো, আমার বিশ্বাস তাদের এই বিষয়ে ধারণা আছে যে আমরা রাসায়নিক বন্ধন হিসেবে কয়টা বন্ধন পড়েছি বলো তো? তিনটা বন্ধন পড়েছি। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তারপর আর কি কি পড়েছি? সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশের নামটা অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এটা ছিল এবং আছে। আর চতুর্থ বন্ধন হিসেবে আসে ধাতব বন্ধন। একটা ধাতু যে বন্ধনে আবদ্ধ হয়, অর্থাৎ ধাতুর পরমাণুগুলো পরস্পরের মধ্যে যে বন্ধন করে থাকে, এটা হলো ধাতব বন্ধন।
এই ধাতব বন্ধনের মাধ্যমেও আমাদের বন্ধন কিন্তু সৃষ্টি হয়। তো সেখানে ধাতুর পরমাণুগুলো পরস্পরকে আকর্ষণ করে একটা জায়গায় তারা পরস্পরকে ধরে থাকে, এবং তাদের মধ্যে এই বন্ধনটা হয় এমন ভাবে যে এর ফলে তারা বিদ্যুৎ সুপরিবাহী অবস্থা তৈরি করে। আমি এটাকে একটু একটা ভিন্ন অপশন থেকে দেখাই তোমাদেরকে, তাহলে আশা করি এটা বুঝতে সহজ হবে। দেখো, আমাদের ধাতুর যে পরমাণুগুলো আছে, এই পরমাণুগুলো আমরা কয়েকটা ছবি এখানে আঁকাই। একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম কয়েকটা আঁকালাম। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো অবস্থান করছে, এখানে ইলেকট্রন অবস্থান করছে, এখানে করছে, এখানে করছে, বিভিন্ন, আসলে একটা পরমাণুর মধ্যে কিন্তু অনেকগুলো ইলেকট্রনের স্তর আছে, কিন্তু আমরা এখানে স্তর যেটা দেখাচ্ছি সেটা হলো একটা। তো এই ইলেকট্রনের স্তর থেকে ইলেকট্রনগুলো বিভিন্ন জন বিভিন্ন কক্ষপথে গমন করে। যখন এরা অন্য কক্ষপথে গমন করে, ধরো আমি যদি এখানে প্রথম কক্ষপথ, এরপর ভেতরে আরো একটা কক্ষপথ দেখালাম, এরকম একাধিক কক্ষপথ আমি হয়তো দেখাচ্ছি, যে কক্ষপথগুলোতে ইলেকট্রন অবস্থান করে। আমাদের ধাতব বন্ধনের ক্ষেত্রে শুধু বহিস্থ শেলটা নিয়েই হিসাব হয়, ভেতরের গুলো নয়। এই জন্য আমি ভেতরের ভেতরের কোনো অপশন আঁকাইনি। এখানে ভাবতে হবে যে এই পরমাণুতে এখানে নিউক্লিয়াস আছে, ভেতরে আরো কক্ষপথ আছে, আমি শুধু বহিস্থ কক্ষপথটা আঁকাইছি। এখন যদি ধরো এই পরমাণুর নাম এ, এর নাম হলো বি, এর নাম হলো সি, এটার নাম ডি, এরকম ভাবে, বা এটার নাম হয়তো ই, এটা এফ, এ থেকে ইলেকট্রন বি তে গেল, তাহলে এই বি কি হবে? মাইনাস, আর এ হবে প্লাস। আবার এই সি থেকে ইলেকট্রন এফ এ আসলো, তাহলে এফটা কি হবে? মাইনাস, আর এটা হবে প্লাস। ঠিক এটার থেকে ইলেকট্রন এখানে আসছে, এটা হবে মাইনাস, আর ভেতরে এটা হবে কি? প্লাস। আমরা এখান থেকে কি জ্ঞান পেলাম? যে ইলেকট্রনগুলো যেখান থেকে চলে যাবে সে হবে প্লাস, আর যেখানে ঢুকবে সে হবে মাইনাস। এই প্লাস মাইনাস অংশের মধ্যে আকর্ষণ করে এই ধাতব বন্ধন তৈরি হয়। ধাতুতে এই ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করে, অর্থাৎ এরা যে প্লাস মাইনাস হয়েছে কিছুক্ষণ পর কিন্তু উল্টো ঘটনা ঘটবে, দেখবে এটাই মাইনাস হয়ে গেছে, এ প্লাস হয়ে গেছে। বুঝাতে পারছি কি? কারণ এই ইলেকট্রনগুলো ফ্রি মুভমেন্টে ঘোরাফেরা করে। সবাই আনমিউট প্লিজ। আমার এই কথাগুলো বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এই ফ্রি মুভমেন্টে ঘোরাফেরা করার জন্য পর্যায়ক্রমে একজন প্লাস হয়, একজন মাইনাস হয়, আবার একজন প্লাস হয় আর একজন মাইনাস হয়, এভাবে কিন্তু পরিবর্তিত হতে থাকে। যেভাবেই পরিবর্তন হোক, পাশাপাশি একজন প্লাস আর একজন মাইনাস হওয়ার অর্থ হচ্ছে এই পরমাণুগুলো পরস্পরকে আকর্ষণ করবে। আর ধাতুর মধ্যে এই ঘটনাটা ঘটে, সুতরাং এই বন্ধনের নাম হলো ধাতব বন্ধন। তাহলে ধাতব বন্ধনে আমরা কিন্তু এই রকম ঘুরে ফিরে ঘুরে বেড়াই, মুক্তভাবে চলাচল করে, এরকম কিছু ইলেকট্রনের সন্ধান পাচ্ছি।
এই ইলেকট্রনগুলোকে বলা হয় মুক্ত ইলেকট্রন। তোমরা অনেকে মুক্ত ইলেকট্রনের নাম শুনেছো। এরা মুক্ত ইলেকট্রন এই জন্যই যে এরা স্বাধীনভাবে ইচ্ছা মতো যে কোনো পরমাণু থেকে অন্য একটা পরমাণুতে যেতে পারে। এই মুক্ত ইলেকট্রনগুলোর জন্যই বিদ্যুৎ পরিবহন হয়। মনে করো বাহিরের কোনো উৎস থেকে ইলেকট্রন যদি এখানে একটা প্রবেশ করে, তো এই মাথা থেকে ইলেকট্রন আর একটা পরিবাহীতে প্রবেশ করবে। এই ইলেকট্রন এখানে ঢুকলো, আর এই বাহির থেকে ইলেকট্রন বের হয়ে চলে গেল। বিষয়টা কিন্তু এরকম। আমেরিকা থেকে কেউ তোমাদের কাছে টাকা পাঠাবে, সে ডাচ বাংলা হোক, ইসলামী ব্যাংক হোক বা সোনালী ব্যাংক হোক, ওই আমেরিকার তাদের যে শাখা আছে সেই শাখাতে গিয়ে টাকাটা জমা দেবে। আর বাংলাদেশের আর একটা শাখা থেকে ওই টাকাটা পাওয়া যাবে। আমেরিকার ওই শাখার টাকা কিন্তু বাংলাদেশে প্রকৃতপক্ষে আসার দরকার পড়ে না, বা আসলেও হয়তো বহুদিন পর আসে। ঠিক তেমনি এখানে যে ইলেকট্রনটা প্রবেশ করছে সেই ইলেকট্রন এই মাথায় কিন্তু আসেইনি, কিন্তু এই মাথার থেকে ইলেকট্রন কিন্তু অটোমেটিক্যালি তোমার কাছে আমার কাছে চলে গেছে। এখন ধাতুতে যদি এই মুক্ত ইলেকট্রনগুলো না থাকতো, তাহলে ধাতু কিন্তু এইভাবে ইলেকট্রন সরবরাহ করতে পারতো না। ফলে ইলেকট্রন চলাচলটাও খুব কঠিন হতো। সবাই কি আমার এই কথাগুলো বুঝতে পারছো? জি স্যার। তা আশা করি ধাতব বন্ধনের ওপর মূল কথাগুলো শেষ। আমরা দেখব এরপর আছে কি, আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে কেন, ব্যাখ্যা করো। এটার ব্যাখ্যা আমরা এখান থেকে নিতে পারি। মনে করো এই জায়গাতে আমি একটা পাত্র নিলাম। এই পাত্রে এই পাত্রের মধ্যে পানি নিয়েছি। এরকম পানি ভর্তি করে নিয়েছি। তা পানি নেওয়ার পরে পানির মধ্যে আমরা এখানে দুইটা দণ্ড প্রবেশ করে দিলাম। ও কালার একটু ভিন্ন দেই। ধরো এখানে একটা দণ্ড প্রবেশ করালাম, এখানে একটা দণ্ড প্রবেশ করালাম। তো এর এর একটাতে ব্যাটারির প্লাস প্রান্ত, আর একটাতে মাইনাস প্রান্ত সংযোগ করে দিলাম। এটা হলো মাইনাস আর এটা হলো প্লাস। এই প্লাস প্রান্ত, এটা হলো মাইনাস প্রান্ত। এই প্লাস প্রান্তের নাম হলো অ্যানোড, এটার নাম হলো অ্যানোড। আর মাইনাস প্রান্তের নাম হলো ক্যাথোড, এটার নাম হলো ক্যাথোড। এখন প্রশ্ন হলো এই অ্যানোড তার মানে কি? তার মানে কি দাঁড়ালো, আমরা একটু ভিতরের কথা ভাবি। এটাতে প্লাস জমা হয়ে আছে, আর এটাতে কি জমা হয়ে আছে? মাইনাস। অনেক মাইনাস জমা হয়ে আছে। এখন যদি আমি সোডিয়াম ক্লোরাইড দেই, তাহলে এই যে সোডিয়াম আয়ন, এটা প্লাস, এ যাবে মাইনাসের দিকে। আর এই যে ক্লোরাইড আয়ন, এ হলো মাইনাস, এ যাবে প্লাসের দিকে। সোডিয়াম আয়ন কি করবে? এর কাছ থেকে ইলেকট্রন নেবে, আর এই মাইনাস আয়ন কি করবে? এই ইলেকট্রন একে দান করবে। এই চার্জের প্রবাহের মধ্য দিয়ে তারা কিন্তু বিদ্যুৎ প্রবাহ এখানে চালাবে। সবাই কি বুঝতে পারছো? আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত অবস্থায় কিভাবে বিদ্যুৎ পরিবহন করে, এখন কি বুঝছো? আনমিউট প্লিজ। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি আবার রিপিট বলতেছি, একটু তোমরা কথা বললে বাট একটু ধীরে, তাতে মনে হলো যে অনেকেই খুব মনোযোগ দাওনি, না হলে বোঝোনি। একটু মনোযোগ দাও, মনোযোগ দিয়ে আমাকে প্রশ্ন করো। না বুঝলে প্রশ্ন করো, কিন্তু মনোযোগ না দিলে তো তুমি নিজেই বুঝবা না যে কি বুঝিচ্ছ না। আমাদের বিদ্যুৎ চলাচলের জন্য কি একটা অংশ প্লাস আর একটা অংশ কি
মাইনাস, বিদ্যুৎ মানেই তো প্লাস মাইনাস, নাকি এটাতে কারো বোঝার সমস্যা? তো মূলত কি হয়, এই যে যখন বিদ্যুৎ পরিবহন করা হয় তখন এই যে সোডিয়াম ক্লোরাইড যদি আমি আয়নিক যৌগ হিসেবে দ্রবীভূত করি, তাহলে ক্লোরিন যাবে হলো প্লাসের কাছে, গিয়ে এই ক্লোরিন তার বাড়তি ইলেকট্রনটা দান করে দেবে। আর সোডিয়াম যাবে হলো কি মাইনাসের কাছে, সেই মাইনাস প্রান্তে গিয়ে এর যে ইলেকট্রনের ঘাটতি আছে সেই ইলেকট্রনটা নিয়ে নেবে। তোমরা বলো এখানে কি আমাদের কোনো মানে কোনো রকেট সায়েন্স আছে, কোনো জটিল কিছু আছে? যার প্লাস তার ইলেকট্রন ঘাটতি আছে সে তার কাছে যাবে, যার কাছে ইলেকট্রন আছে। এখানে কি কোনো সমস্যা আছে কারো, যে স্যার বোঝা যাচ্ছে না? না স্যার। না স্যার। যদি কেউ বোঝা যাচ্ছে না তাহলে তার মনোযোগের সমস্যা। কারণ কারণ প্লাস হয়ে মাইনাসের কাজ যাবে, সে তার কাছ থেকে ইলেকট্রন নেবে, এখানে কি, এখানে বোঝার কি আছে? আচ্ছা, তাহলে আমার আশা করি যে তোমরা এই শব্দটার মানে আশা করি পেয়ে গেছো। এই যে দেখো এখানে লেখা আছে যে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, কিভাবে করে সেটার উপর আমি ব্যাখ্যা দিয়েছি। এখানে পড়ে দেখো, আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগ আয়নিক যৌগ হয়, এগুলো বিদ্যুৎ পরিবহনে ধনাত্মক ঋণাত্মক আয়ন। আমি ধনাত্মক ঋণাত্মক আয়ন কি দেখাচ্ছি বলো তো? ধনাত্মক আয়ন প্লাস আয়ন, ঋণাত্মক আয়ন মানে মাইনাস আয়ন, আমি কি দেখাচ্ছি? কথা বলো, দেখাচ্ছি তো? জি এই যে স্যার। সোডিয়াম এ জি স্যার। ধনাত্মক আয়ন, এই যে ক্লোরিন এদের ঋণাত্মক আয়ন, আমি দেখাচ্ছি তো নাকি? তো জলীয় দ্রবণে গেলে এরা ধনাত্মক ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং এরা বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে, এই কথাগুলো বলছি তো আমি, দেখো তো আছে না? জি স্যার। তাহলে এটা কি মুখস্থ করা লাগবে? না স্যার। আচ্ছা, শোনো, কেউ হয়তো বলতে পারো স্যার আমি মূল বই পড়িনি, এই ওসিলে কিন্তু কারো রাখতেছি না, মূল বই না পড়লেও এর অর্থ কি ব্যাখ্যা কি সব কিন্তু বুঝে দিচ্ছি। এখন দেখো, পীড়ন বিকৃতি এই দুটো বুঝে দিলে ইয়ং এর গুণাঙ্ক বুঝবা। পীড়ন, পীড়ন মানে কি, একটু সহজ সহজ উদাহরণ দেই। মনে করো কারো হয়তো 1 ঘন্টায় 2টা প্রশ্ন আয়ত্ত করার ক্ষমতা আছে, এখন পরীক্ষা আগামী কাল, তাক বলা হচ্ছে যে বাবা 4টে করো। তখন ও বলবে স্যার বেশি পিড়াপিড়ি করেন না, আমি কিন্তু পারিচ্ছি না, মানে আমার ক্ষমতা শেষ। এই পিড়াপিড়ি মানে এক ধরনের জোরাজুরি করা। তো পীড়ন মানে হলো কোনো বস্তুতে বল প্রয়োগ করা হচ্ছে, চাপ তৈরি করা হচ্ছে, বস্তু যখন করতে যায় আমি গেলাম গেলাম, মানে বস্তু তো আর মুখ দিয়ে বলতে পারে না, সে তার মানে আচরণে প্রকাশ করে। কথা বুঝতে পারছো কি? আচরণে কি প্রকাশ করবে, যেমন স্প্রিং কে তুমি যদি চাপে ধরো, স্প্রিং তখন উল্টো দিকে ধাক্কা দেবে। অথবা স্প্রিং কে যদি টানে লম্বা করো, তোর স্প্রিং তখন উল্টো দিকে কি আরো টানে ধরবে। এই যে উল্টা দিকে যে বলটা প্রয়োগ করা হয় সেটার নাম হলো পীড়ন। কোন বস্তুতে বল প্রয়োগ করলে তার বিপরীত দিকে ওই বস্তু বল প্রয়োগ করে, সেই বলের নাম হলো পীড়ন। সবাই কি বুঝছো পীড়ন মানে কি? জি স্যার। কারো বুঝতে সমস্যা হলে বলতে পারো। পীড়ন কি বুঝছো? জি স্যার। একজনই বলতেছে ঘুরে ফিরে, আর বাকিদের। আচ্ছা, আমি প্রশ্ন করলে তোমরা মোবাইলের স্ক্রিনে টাচ করে আনমিউট করে কথা বলতে কি তোমাদের সবার কষ্ট হয়? তাহলে তো খুব, মানে আমার ক্লাসে ক্লাস করার কি ইচ্ছা কমে আসবে। আমি নেক্সটে আশা করি সবাই সহযোগিতা পাবো। প্রেরণের ব্যাপার গেল, তাহলে বিকৃতিটা কি? বিকৃতি মানে হলো একটা বস্তুকে আমি যদি আহ কোনো বল প্রয়োগ করি তাহলে ওই বস্তুটার মধ্যে একটা পরিবর্তন আসে, এই পরিবর্তনের নামই হলো বিকৃতি। তাহলে ইয়ং এর গুণাঙ্ক কি জিনিস? এই যে বল প্রয়োগ করে বস্তুকে বিকৃত করা হচ্ছে সেই পীড়ন বল, আর ওই বস্তু কতটুকু পরিবর্তন হলো, এই দুইয়ের অনুপাতের নাম হলো ইয়ং এর গুণাঙ্ক। যেহেতু আমরা পীড়ন কি এটা বুঝেছি, যেহেতু বিকৃতি কি সেটাও বুঝছি, তাহলে এই দুটাকে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেটার নাম ইয়ং এর গুণাঙ্ক। সবাই কি বুঝছো এটি? হ্যাঁ স্যার, জি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম সবাই মতামত দিবা। তাহলে আমরা এখানে সরাসরি সূত্র লিখতেছি, এফ ভাগ এ সমান ইয়ং এর গুণাঙ্ক দিয়ে এটা ভাগ এটা। আমি একটু ব্যাখ্যা দেই।
তোমাদের নিশ্চয়ই মনে আছে চাপ মানে হলো এফ ভাগে, এটা একটু মনে করো তো, দেখো তো এরকম করছো তোমরা, মানে একক ক্ষেত্রে প্রযুক্ত বলকে চাপ বলে, মনে করে দেখো। জি স্যার। তাহলে এই যে এই পীড়নকে তোমরা মনে মনে ভাবো, মানে এটা যে এফ ভাগে, এফ ভাগ এ। আচ্ছা, জি ইয়ং এর গুণাঙ্ক হলো এটা একটা ধ্রুবক, ওটা থাক ওখানে। এই যে এই ছোট এল কি আর বড় এল কি, আসলে ওই জিনিসটা হলো, এই জিনিসটা কই থেকে করছে আমি বলি। এই যে একটা তারকে এরকম করে ঝুলে নিয়ে নিচে ওজন ঝুলে দেওয়া হচ্ছে, এই তারের স্বাভাবিক দৈর্ঘ্য হলো বড় হাতের এল। এখন এই যে ওজন ঝুলে দেওয়াতে ওই তার এনে নিচ দিকে লম্বা হচ্ছে, যতটুকু লম্বা হয়েছে সেটা হতো ছোট হাতের এল। এই ছোট হাতের এলটা আছে উপরে, তার মানে আমি মনে করো এই বস্তুতে, মানে এই তার, এই বস্তুর যে তার আছে তারের উপর আমি ওজন ঝুলে দিছি। ওজন ঝুলানোর আগে ওর দৈর্ঘ্য ছিল সাপোজ 10 মিটার, ওজন ঝুলানোর পর দৈর্ঘ্য বেড়া হলো, মানে বৃদ্ধি পেয়ে হয়েছে 10.5 মিটার। তাহলে 0.5 বাড়ছে, এইটা হলো ছোট হাতের এল, যেটুকু মানে যতটুকু বাড়ছে। দেখো তো আমার এই কথা এখন বুঝতে পারছো কি? জি স্যার। সবাই কি বুঝছো বৃদ্ধিটা? এই যে ছোট হাতের এল মানে হলো কতটুকু দৈর্ঘ্য বাড়লো। জি স্যার। কোন বুঝতে তারের পারছি ওপর স্যার। ওজন দিয়ে বা টান দিয়ে যদি লম্বা করার চেষ্টা করো, তাহলে ওই তার তো আস্তে আস্তে লম্বা হবে। এখানে তার লম্বা হয়েছে 5%। 5% লম্বা হওয়া মানে হলো ওই তার যদি 100 সেন্টিমিটার হয় তাহলে 5 সেন্টিমিটার বাড়ছে। 5% মানে হলো 5/100। এই 5/100 করলে 0.05 হয়। ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো, তাই আসবে। সবাই কি বুঝছো? জি স্যার। এখানে মান বসাইছি, রেজাল্ট আসছে, আর কিচ্ছু নেই। অঙ্ক কিন্তু খুবই ছোট, খালি অঙ্কটা খালি বুঝে করা। আচ্ছা, আমার মনে হয় গ নম্বর যদি বুঝে থাকো, তাহলে কি আমি ঘ নম্বরটা একটু দেখে দেব, কথা বলো। হ্যাঁ স্যার দেখান। জি আচ্ছা, স্যার। তোমরা একটা প্রশ্ন কেউ করলে না, তার মানে এটা আসলে বোঝার চেষ্টা করোনি, আমি বুঝে দিচ্ছি। এই যে এই মানটা কিন্তু ধ্রুবক মান, এটা দেওয়াই থাকবে। এই যে এই ওয়াইটা হলো ইয়ং এর গুণাঙ্ক, এটা দেওয়া থাকবে। কথা বুঝছো কি? ওই যে যেমন তোমরা যে কোনো সমীকরণে ধ্রুবকের মান থাকে না, সেটা এখানে তাই। আচ্ছা, এখন আমাদের এখানে যে এরকম একটা সমীকরণ, ঠিক সেম ইয়ং এর গুণাঙ্কের এটা একটা সমীকরণ। আমি প্রত্যেকটার পরিচয় দিচ্ছি। এই যে এফ, এটার পরিচয় হলো বল। এফ মানে বল। এল কি? নর্মাল দৈর্ঘ্য। ছোট হাতের এল কি? কতটুকু দৈর্ঘ্য বাড়লো। স্বাভাবিক দৈর্ঘ্য হলো বড় হাতের এল, দৈর্ঘ্য বৃদ্ধি পেল কতটুকু, সেটা ছোট হাতের এল। ওই যে তারটা নেব, সেই তারের ক্ষেত্রফল হলো এ, মানে এটা পাই আর স্কোয়ার। তারের কথা কেন আসতেছে? কারণ আমরা এখানে যে পরীক্ষা করেছি, ইয়ং এর গুণাঙ্ক বের করছি, সেখানে কিন্তু একটা লম্বা তার নেওয়া হয়েছে। ওই তারটা নিয়ে সে তারের তারের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। তো সুতরাং সেই তারের কিন্তু একটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলের নাম হলো এ। ব্যাস, এইটুকু হলি। আমরা কোনো একটা তার নিয়ে অঙ্ক করেছি, সেই তারের দৈর্ঘ্য হলো বড় হাতের এল, সেই তারের দৈর্ঘ্য বৃদ্ধি হলো ছোট হাতের এল, সেই তারের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ। আমার বিশ্বাস প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই কথার মানেও অনেকে বোঝনি, হয়তো বলার সাহস পাচ্ছ না, আমি দেখে দিচ্ছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি। এই যে ধরো এটা একটা গোল জিনিস আমি দিলাম এখানে একে, এই যে তারের একটা সংস্করণ, এরকম এইরকম জিনিসই তো তারের মতো হয় নাকি? এটা একটা বড় করছি আর কি। যে কোনো তার কি এরকম না? এটা কিন্তু মোট অনেক, মনে করো যে নর্মাল তার তো হয় একটু সরু এরকম, এটাকে আমি এরকম করে ধরো হয়তো 10 গুণ বড় করছি, মোটা করছি। এরকম গোল জিনিস হয় না তার, কথা বলো। জি স্যার। এই গোলের এই জায়গাটা কি বৃত্ত না? এই যে এখানে এই বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার।
এই পাই আর স্কোয়ার মানেই হলো তোমার এ, ওই এ মানে হলো পাই আর স্কোয়ার। বুঝতে পারছো কি এখন? এই যে লেখা আছে এখানে, জি যেখানে এ লেখা আছে ওই এটাই হলো পাই আর স্কোয়ার। এই যে এখানে এ, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে প্রস্থ বরাবর কাটলে ওখানে যে গোল বৃত্ত পাবো ওই গোল বৃত্তটাই হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্লিয়ার? আজকের আমাদের এই সূত্র পর্যন্ত পড়া থাকলো। আমরা বিকৃতি থেকে পরবর্তী অংশ পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখব।